ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু এক্সারসাইজ। যে এক্সারসাইজগুলো হলো ন্যারেশন চেঞ্জের কিছু এক্সারসাইজ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন বাক্যটি থাকবে, রিপোর্টেড স্পিচের বাক্যটি থাকবে বা ইনভার্টেড কমার মধ্যে যখন বাক্যটি প্রশ্নবোধক বাক্য হবে, তখন কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় এর আগের একটি ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। সেই রুলস এবং রেগুলেশনসগুলো ফলো করে আজ কিছু এক্সারসাইজ করব, তাহলে সেই রুলস এবং রেগুলেশনসগুলো আরো বেশি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নি, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, উইল ইউ নট হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে না? উইল ইউ নট হেল্প মি। তাহলে লক্ষ্য করো, বাক্যটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য মানে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যাবে? আস কিংবা ইনকোয়ার অফ কিংবা ওয়ান্ট টু নো তে পরিণত হয়ে যাবে। তাহলে মাই ফ্রেন্ড আস্কড কিংবা ইনকোয়ার অফ কিংবা ওয়ান্টেড টু নো, সেইটা আছে বলে আস্কড হয়ে গেল পাস্ট টেন্সে। আস্টের পরে টু হয় না, কিন্তু মনে রাখবে মাই ফ্রেন্ড আস্কড মি। এরপর যে নিয়মটা আমরা ফলো করব সেটা হলো, এই প্রশ্নটা ইয়েস নো কোশ্চেন না ডাব্লিউএইচ কোশ্চেন। দেখো প্রশ্নটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কেন বলতো? এটা শুরু হচ্ছে সাহায্যকারী ক্রিয়া দিয়ে, মডেল অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে। এম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্ব দিয়ে, হ্যাভ ভার্ব দিয়ে, ডু ভার্ব দিয়ে বা মডেল অক্সিলারি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাদেরকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তাদেরকে যাদের প্রশ্নের উত্তর হয় ইয়েস হয়, না হয় নো, তাহলে সেক্ষেত্রে কি বসে? ইফ কিংবা হোয়েদার বসে। ইফ বসালাম, ইফ। এরপর কি বলেছিলাম? যে প্রশ্নবোধক বাক্যটা থাকলেও সেই বাক্যটাকে কি করতে হবে? সাধারণ বাক্যে পরিণত করতে হবে। ন্যারেশন চেঞ্জে সব ধরনের বাক্য শেষ পর্যন্ত কিসে পরিণত হয়? সাধারণ বাক্যে পরিণত হয়। যেমন উইল ইউটা কি ধরে নেবো? ইউ উইল আছে, মানে সাহায্যকারী ক্রিয়া, সাবজেক্ট, তো তুমি ধরে নেবে যে ইউ উইল আছে, ইউ উইল আছে। তাহলে কে কাকে কথাটা বলছে, এরপর সেই অনুযায়ী প্রোনাউনটি পরিবর্তন করতে হবে। এরপর আমার বন্ধু বলছে আমাকে, তাহলে ইউটা হচ্ছে আমি, আমি মানে আই, সাবজেক্ট হয়ে যাবে আই। এরপর টেন্সের যে নিয়মটা, সেই নিয়মটাকে ফলো করতে হবে। রিপোর্টিং ভার্বটা সের পাস্ট টেন্সে আছে, সেইড। আর রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা রয়েছে সেটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। এটা যদিও ফিউচার ইনডিফিনাইট, তবু উইলটা তো প্রেজেন্ট টেন্স, উডটা হচ্ছে পাস্ট টেন্স, সেটা মনে রাখবে। মানে সেই তোমাদেরকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব দেখিয়েছি। যদি এই ক্লাসটা না দেখো তাহলে অবশ্যই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। সেখানে বলেছি যে ফাইনাইট ভার্বের একমাত্র প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে ফাইনাইট ভার্ব দেখে বুঝতে পারা যায় প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, সে যাই হোক পরে। মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই, উইলটা কি হয়ে যাবে? এদিকে পাস্ট আছে, এদিকে প্রেজেন্ট আছে। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হয়ে যায়? পাস্ট টেন্সে হয়ে যায়। তাহলে আই উড, উইলের পাস্ট টেন্স উড, যেমন স্যালের পাস্ট টেন্স শুড, মেয়ের পাস্ট টেন্স মাইট। আই উড নট, যা আছে তাই। হেল্প, মিটাকে, মিটা আমার বন্ধু বলছে, বন্ধুটা ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে। তাহলে হিম হতে পারে অথবা হার হতে পারে, কোনো উল্লেখ করা নেই। হিম বা হারের মধ্যে একটা করে শেষে পুষ্ট, সব ধরনের বাক্য শেষ পর্যন্ত এসে পরিণত হয়ে যায়, কারণ উইল ইউটাকে ইউ উইল ধরে নিচ্ছি। আবার অনেকে কি করে দেয় যে এই ভার্বটাকে চেঞ্জ করে, উইলের পাস্ট টেন্স উড করে, আবার হেল্পের পাস্ট টেন্স হেল্প করে। না, কখনোই হবে না। যে কোনো একটা ভার্বের তো চেঞ্জ হবে, যে কোনো একটা ভার্বের পাস্ট, একটা ভার্বের চেঞ্জ করলাম আমি, উইলটাও ভার্ব, এখানে হেল্পটাও ভার্ব, তো উইল ভার্বটা তো চেঞ্জ করে দিলাম, তাহলে হেল্প ভার্বের আরো কেন চেঞ্জ হবে? আর একটা কেন কারণে চেঞ্জ হয় না? মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় মূল ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে। নেক্সট আমরা চলে আসবো, দিনু সেড টু নিপা, দিনু নিপাকে বলেছিল, ডিড ইউ কল হার, তুমি কি তাকে কল করেছিলে? তাহলে এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য হলে বলেই এই রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যাবে? আস্ক কিংবা ইনকোয়ার্ড অফ কিংবা ওয়ান্টেড টু নো। দিনু আস্কড নিপা, সেট আছে তাই আস্ক করে দিলাম।
প্রশ্নটা ডামি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ডু ডাজ ডিড নামক ডামি ভার্ব দিয়ে, তাই এটা ইয়েস নো কোশ্চেন, যার উত্তর হয় হ্যাঁ না হলে না। তুমি কি তাকে কল করেছিলে? হ্যাঁ কিংবা না তো উত্তর হবে, কোনো তো নির্দিষ্ট উত্তর হবে না। তাই এটা ইফ কিংবা ভয়েদার মধ্যে একটা হবে, যে কোনো আমি একটা বসিয়ে দিলাম, ধরো ভয়েদার বসিয়ে দিলাম, ভয়েদার। এরপর এই বাক্যটাকে ডিড ইউ কল হার, আমি প্রশ্নবোধক বাক্য থেকে কি করে সাধারণ বাক্যে করতে হয় বা প্রশ্নের নিয়মটা আমি বলেছিলাম। ডিড ইউ কল, ডামি ভার্ব সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে। ডু ডাজ ডিড, তাহলে ডু যুক্ত কল সমান কল, ডিড যুক্ত কল সমান কল, ডাজ যুক্ত কল সমান কল। তাহলে ডিড ইউ কলটা কি ধরে নিতে হবে? ডিড ইউ কলটা ধরে নিতে হবে আগে সাবজেক্ট তারপর ভার্ব। ডিড ইউ কল মানে ডিড যুক্ত কল সমান কল্ড, ইউ কল ধরে নিতে হবে। দেখি এবার সোজা হয়ে যাবে আমাদের। তাহলে দিনু বলছে নিপাকে, তাহলে ইউটা হচ্ছে নিপা, নিপা মে, তাহলে সি, ওয়েদার সি। এরপর টেন্সের যে নিয়মটা, সেইড আছে এদিকে পাস্ট টেন্সে আছে, সের পাস্ট টেন্স, আর এই দিকটায় কল্ড আছে, ডিড যুক্ত কল, কল নেই কিন্তু ডিড যুক্ত কল সমান কল্ড আছে, মনে রাখবে। কল মানে কলের পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে বলেই দুদিকে পাস্ট থাকলে পরে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম। তাহলে সি সাবজেক্ট যুক্ত হ্যাড যুক্ত ভার্বের থার্ড ফর্ম, কল, কল্ড, কল্ড। হার, ডিড ইউ কল হার, দিনু বলছে নিপাকে যে তুমি কি তাকে, সি হ্যাড কল্ড হার, হারটা কে, কাকে উল্লেখ করা নেই, তাই হারটা এখানে হারেই থেকে যাবে, অবজেক্টই থেকে যাবে। তো কারণ দিনু আর নিপা বাদ দিয়ে হারটা অন্য কেউ, থার্ড পারসন। নেক্সট আমরা চলে আসি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, টিচার বলেছিল স্টুডেন্টকে যে আর ইউ ক্রাইং, তুমি কি কাঁদছো? তাহলে আর ইউ ক্রাইং এটা প্রশ্নবোধক বাক্য, তাই তো? তাহলে প্রশ্নবোধক বাক্য মানেই রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যাবে? আস্ক কিংবা ওয়ান্ট টু নো কিংবা ইনকোয়ার অফ। তাহলে কি হবে এটা? দ্য টিচার, সেটার বদলে হয়ে গেল আস্কড, সেড টু এর বদলে আস্কড দ্য স্টুডেন্ট। এরপর প্রশ্নটা যেহেতু শুরু হচ্ছে বি ভার্ব দিয়ে অ্যামিজার মধ্যে একটা, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন যদি হয় তাহলে যার উত্তর ইয়েস কিংবা নো হবে, তাহলে ইফ কিংবা ভয়েদার মধ্যে একটা বসাতে হবে ইফ। এরপর প্রশ্নবোধক বাক্যটাকে সাধারণ বাক্যে সাজিয়ে নিতে হবে, যেমন ডিড ইউ কল সমান আমি ধরে নিয়েছিলাম ইউ কল্ড, উইল ইউ সমান ধরেছিলাম ইউ উইল। মানে সাহায্যকারী ক্রিয়াটা তো সাবজেক্টের পরে চলে যায়, একমাত্র ডু ভার্বটা সাহায্যকারী ক্রিয়ার মধ্যে ডু ভার্বটা মূল ভার্বের সাথে মিশে থাকে। বাকি এম আই থাকলে আই এম হবে, উইল ইউ থাকলে ইউ উইল হবে, আর ইউ থাকলে ইউ আর হবে। ইফ ইউ আর ধরে নিচ্ছি আমি, তাহলে ইউটা হচ্ছে স্টুডেন্টটাকে বলছে নির্দিষ্ট করে, স্টুডেন্টটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। ইফ ধরে নাও কোনো মেয়ে, ইফ ইউটা সি হয়ে গেল, তাহলে ইউ আর আর ইউটা ইউ আর হয়ে আছে, তাহলে ইউটা সি হয়ে গেল, কে কাকে কথাটা বলছে সেই অনুযায়ী প্রোনাউনটি চেঞ্জ হয়ে গেল। এরপর টেন্সের যে নিয়মটা, সের পাস্ট টেন্স সেড আছে রিপোর্টিং ভার্বটা, তাহলে রিপোর্টেড স্পিচটা আর আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে হয়ে যাবে? পাস্ট টেন্সে হয়ে যাবে। সি আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ কিংবা ওয়্যার, এক বছরের পরে ওয়াজ ক্রাইং, এটা কোনো চেঞ্জ হবে না। এটা যে ক্রাইড হয়ে যাবে সেটা কোনো মানে নয়, এর আগেও বললাম আমি। এটা এক কথায় প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াসে। যারা টেন্সটা জানো তাদের উদ্দেশ্যে বলছি। নেক্সট, হি সেড টু মি ডু ইউ লাইক পেন্টিং, সে আমাকে বলেছিল তুমি কি পেন্টিং ভালোবাসো। তাহলে এটাও যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাহলে হি asked me
এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট তো বসে না প্রশ্নবোধক বাক্যে। প্রশ্নবোধক বাক্যে ইফ কিংবা ভয়েদার বসে। যদি প্রশ্নটা শুরু হয় ইয়েস নো কোশ্চেন দিয়ে, এটা তো ডু ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ডু ভার্ব এক ধরনের হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, তাই এটা ইয়েস নো কোশ্চেন, যার উত্তর হয় ইয়েস কিংবা নো। তুমি কি পেন্টিং ভালোবাসো? হয় হয় হ্যাঁ, না হলে না। তাহলে ইফ কিংবা ভয়েদার মধ্যে একটা বসবে ইফ। ডু ইউ লাইকটা কি ধরে নিতে হবে? ইউ ডু যুক্ত লাইক, ডামি ভার্ব সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে। লাইক ইউ ডু লাইক নয়, বুঝেছো? ইউ ডু লাইক নয়, অবশ্যই ওরকম ভাবে বাক্য তৈরি করা হয়, পরে আমরা শিখবো সেগুলো। ডামি ভার্ব তুমি মনে রাখবে, ডামি ভার্বটা মূল ভার্বের সাথে মিশে থাকে। এখানে ডামি ভার্বটা তো সাহায্যকারী ক্রিয়া, তাহলে ইউ ডু লাইক কি না, ইউ লাইক ডামি ভার্বটা মূল ভার্বের সাথে মিশে আছে। ডু মানে প্রেজেন্ট টেন্সে আছে বলে এটা লাইকই হলো। পাস্ট টেন্সে থাকলে লাইক হতো, এস বা ইএস যোগ থাকলে লাইকস হতো। ডু ইউ লাইক, তাহলে ইউ লাইক আছে ধরে নিতে হবে। তাহলে সে বলছে আমাকে, মানে ইউটা আই, ইউটা আই। এরপর টেন্সের নিয়মটা, সেইটা পাস্ট টেন্সে আছে আর লাইকটা প্রেজেন্ট, ডু যুক্ত লাইক সমান লাইক প্রেজেন্ট টেন্সে আছে এটা। তাহলে এই দিকটা পাস্ট আছে মানে এই দিকটাও কোন টেন্সে হয়ে যাবে, এই দিকটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে লাইকের পাস্ট টেন্স কি? লাইকড। পেইন্টিং। এক কথায় এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল, সাবজেক্ট যুক্ত মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনাইটে হয়ে গেল। নেক্সট, সি সেড ডাজ হি নো ইউ। সি সেড, সে বলেছিল যে ডাজ সি নো ইউ, সে কি তোমাকে চেনে? তাহলে সি আস্কড হয়ে যাবে ওটা। এটা কি হয়ে যাবে? প্রশ্নবোধক বাক্য যেহেতু এটা, সেহেতু রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যাবে? সি আস্কড কিংবা ওয়ান্টেড টু নো কিংবা ইনকোয়ার্ড অফ। সি আস্কড কে কাকে বলছে এখানে উল্লেখ নেই। তাহলে ডাজ হি নো ইউ, সে কি তোমাকে জানে? ডাজ হি নো ইউ, এখানে হিটা কিন্তু অন্য কেউ, মনে রাখবে। কে কাকে কথাটা বলছে? সে বলছে অন্য কাউকে, সে বলছে ইউ কে। ইউ মানে হয় আমাকে বলছে কিংবা অন্য কাউকে বলছে, আমি ধরে নেবো আমাকেই বলছে। ডাজ হি নো ইউ, তাহলে এটাকে ডাজ হি নোটাকে যদি আমরা সাধারণ বাক্যে করে নিই তাহলে কি হবে? হি ডাজ, হি নোজ, ডাজ যুক্ত নো সমান নোজ। এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলেই তো ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্টের নিয়মটা। হি নোজ, এত জটিলে আমরা যাব না। ডাজ যুক্ত নো সমান নোজ, ডিড যুক্ত নো সমান নিউ হতো, ডু যুক্ত নো সমান নো, হি নোজ আছে ধরে নিতে হবে। এটা প্রেজেন্ট টেন্সে আছে, এস বা ইএস যোগ থাকে প্রেজেন্ট টেন্সে, এটা মনে রাখতে হবে। তাহলে সি আস্কড ডাজ হি, ইফ কিংবা ভয়েদের মধ্যে প্রশ্নবোধক বাক্যটা যেহেতু ইয়েস নো কোশ্চেন, তাহলে ইফ কিংবা ভয়েদের মধ্যে একটা বসছে ইফ। হিটা হিয়ে বসে যাবে, কারণ হিটা তো এখানে থার্ড পারসন। হি হি, এরপরে নোটা, নোজটা প্রেজেন্ট টেন্সে আছে, এদিকটা পাস্ট, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে আছে, ডাজ যুক্ত নো সমান নোজ। তাহলে এদিকটা পাস্ট আছে মানে এদিকটাও পাস্টে হয়ে যাবে। তাহলে নো এর পাস্ট টেন্স কি? নিউ। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো অবশ্যই জানতে হবে। কনজুগেশন অফ ভার্ব অবশ্যই জানতে হবে বাক্য তৈরি করতে গেলে, যে কোনো কিছু করতে গেলে। ইফ হি নিউ, ইউটাকে, ইউটা তো আমাকে বলছে, তাহলে মি, মি কেন হয়ে গেল, আই কেন হলো না? এটা তো অবজেক্টিভ ফর্ম, তাই তো? সেই অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্টের ক্লাসটা করবে, অবজেক্টিভ কেস ক্লাসটা করবে তোমরা। নেক্সট, হি সেড হাউ ওল্ড আর ইউ। এর আগে আমরা করলাম প্রশ্নগুলো ইয়েস নো কোশ্চেন। দেখো সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হয়েছে, একটা বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, একটা মডাল অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, একটা ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে। ডু ভার্বের তিনটে ফর্মে আমি দেখালাম, ডাজ, ডু, ডিড, তাই তো? এরপর প্রশ্নগুলো যদি শুরু হয় ইয়েস নো কোশ্চেন না হয়ে ডাব্লিউএইচ কোশ্চেন হয়, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাই তো? হু, হুইচ, হোয়েন, হাউ এইগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই রয়ে যায় যেটা দিয়ে প্রশ্নটা শুরু হয়। ভয়েস চেঞ্জে যেরকম বলেছিলাম, ভয়েস চেঞ্জে কিন্তু কি হয়, ভয়েস চেঞ্জ করার সময় আমরা দেখেছিলাম হু থাকলে বাই হুম হয়, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে,
অ্যাক্টিভ ভয়েস দিয়ে প্যাসিভ ভয়েস থাকলে হুম থাকলে হু হয়, বাকি যা আছে তাই বসে। কিন্তু এক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করার সময় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটা শুরু হলে যে ওয়ার্ডে দিয়ে শুরু হবে, হাউ দিয়ে শুরু হলে হাউ, হোয়াট দিয়ে হোয়াট, হুম, যা দিয়ে থাকবে সেটাই থাকবে। হি সেইড, তাহলে হি, এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, শেষে প্রশ্নবোধক চিহ্নটা দেখে আমরা বুঝতে পারছি, আর এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। হি আস্কড, এরপর ইফ কিংবা হোয়াইদারটা বসবে না এখানে, দ্যাট তো বসেই না, দ্যাট কনজাংশন বসেই না, ইফ কিংবা হোয়াইদারও বসবে না এখানে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায়। হাউটা বলেছিলাম ব্যতিক্রমী ডাব্লিউএইচ, হাউ ডাব্লিউএইচ দিয়ে শুরু না হওয়া সত্ত্বেও এটা ডাব্লিউএইচ ওয়ার্ড। হাউ, হি সেড হাউ, এটা হাউটা একাই নয় এখানে। হাউ ওল্ড, বয়স বোঝালে কি দিয়ে প্রশ্ন করা হয়? হাউ ওল্ড দিয়ে। যেমন দূরত্ব বোঝালে হাউ ফার দিয়ে, সময় বোঝালে হাউ লং দিয়ে। হাউ ওল্ড, হাউ ওল্ডটা একসাথেই বয়স বোঝালে। আর ইউটা ধরে নেবো কি আছে, প্রশ্নবোধক বাক্য তো আর ইউ, সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট, আমি ধরে নেবো সাবজেক্ট যুক্ত সাহায্যকারী ক্রিয়ায় ইউ আর ধরে নেব। তাহলে সে বলছে, সে কাকে বলছে? সে যখন কাউকে বলছে না তখন ধরে নেবে যে আমাকে বলছে, ইউ থাকলে। হাউ ওল্ড আর ইউ, তখন হাউ ওল্ড, ইউটা কি হয়ে যাচ্ছে, কে কাকে কথা বলছে, নিশ্চয়ই আমাকে বলছে, কিংবা অন্য কাউকে বলছেও হতে পারে, তখন আমি ধরে নেবো আমাকে বলছে। আই, টেন্সের নিয়মটা প্রযোজ্য সব ক্ষেত্রে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হয়ে যাবে? পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে ইউ আরটা কি হয়ে যাবে? আরটা প্রেজেন্ট টেন্সে আছে আর এদিকে পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হয়ে যায়? পাস্ট টেন্সে হয়ে যায়। আই ওয়াজ, ফুল স্টপ। হাউ ওল্ড আই ওয়াজ। নেক্সট, I said to রমেন, আমি রমেনকে বলেছিলাম হুজ পেন আর ইউ ইউজিং, কার পেন তুমি ব্যবহার করছো? এই যে হুজের পরে একটা অবজেক্ট বসে যাবে, হুজ পেন, হুজ হাউস, কার বাড়ি, পজেসিভ। I said to রমেন, আমি রমেনকে বলেছিলাম কার পেন তুমি ব্যবহার করছো। তাহলে এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য মানেই হচ্ছে যে ওয়ান্টেড টু নো বা ইনকোয়ার্ড অফ হবে আই। তাহলে আমি এখানে ওয়ান্টেড টু নো করি, ওয়ান্টেড পাস্ট টেন্স, সেড এর পাস্ট টেন্স আছে সেড, তাহলে ওয়ান্টেড টু নো। এরকম করতে গেলে কেউ কাউকে কথাটা বলছে তখন আমি এই ওয়ান্ট টু নোটা ব্যবহার করতে পারি। ওয়ান্টেড টু নো কার কাছ থেকে? ফ্রম রমেন। আই ওয়ান্টেড টু নো ফ্রম রমেন। প্রশ্নবোধক বাক্যটা যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি এখানে একাই আছে? হুজটা একাই বসতে পারে না, হুজের পরে সবসময় একটা অবজেক্ট লাগে। তাহলে হুজ পেন, কার কলম, তাহলে এই হুজ পেনটা বসে যাবে। হুজ পেন বসে গেল এটা। আর ইউটা ধরে নেবে তুমি ইউ আর। তাহলে ইউটা কে এখানে? ইউটা আমি বলছিলাম রমেনকে, তাহলে নিশ্চয়ই ইউটা হচ্ছে রমেন। তাহলে হি ছেলে, এটা হি। টেন্সের নিয়মটা, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে মানে, আর এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই দিকটা পাস্ট থাকলে এই দিকটাও কিছু হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে। আর পাস্ট টেন্স ওয়াজ কিংবা ওয়্যার, হি এর পরে ওয়াজ বসবে এক বচনের পরে, হি ওয়াজ ইউজিং। আবার ইউজড হবে না, সেই আরেকবার বলে দিচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, পাস্ট কন্টিনিউয়াসে হয়ে গেল, এই দিকটা পাস্ট আছে বলে। নেক্সট নাম্বার 8, ফাদার সেড হোয়ার হ্যাড ইউ বিন ইয়েস্টারডে, বাবা বলেছিল তুমি কালকে কোথায় ছিলে। তাহলে এখানে এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য তাহলে আস্কড কিংবা ওয়ান্টেড টু নো, যাই হোক বসাচ্ছি, আস্কড বসাচ্ছি, ফাদার আস্কড। প্রশ্নটা ইয়েস নো কোশ্চেন, যার একটা নির্দিষ্ট, ইয়েস নো কোশ্চেন নয়, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএইচ কোশ্চেন, যার একটা নির্দিষ্ট উত্তর আছে। কোথায় তুমি ছিলে, নির্দিষ্ট উত্তর আছে তো, তাহলে হোয়ার থাকলে সেই হোয়ারে বসে যাবে, যা থাকবে তাই বসবে। তো আমি ধরে নেবো যে সাহায্যকারী ক্রিয়া, প্রশ্ন করতে গেলে সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট থাকে, তো সেটাকে এসআরটিপি করে দিতে হবে বা স্টেটমেন্টে করে দিতে হবে। সব ধরনের বাক্য শেষ পর্যন্ত ন্যারেশন চেঞ্জ করার সময় সাধারণ বাক্যে পরিণত হয়। সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট আছে, প্রশ্নবোধক বাক্য, সাধারণ বাক্য করতে গেলে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া। তাহলে এটা ধরে নেবো যে ইউ হ্যাড আছে, আমি ধরে নেবো এটা ইউ হ্যাড, ধরে নিলাম। তাহলে বাবা বলছে নিশ্চয়ই আমাকে বলছে, হোয়ার
আই। এরপর টেন্সের নিয়মটা আমরা ফলো করব। আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, ধরো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সে এর পাস্ট টেন্স সেড, রিপোর্টেড স্পিচে হ্যাড থাকলো, হ্যাডের ব্যবহার থাকলো, হ্যাডের ব্যবহার থাকলো। আমরা জানি যে দুদিকটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে এবং রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সে থাকলে মানে এই দিকটা, এইটা পাস্ট সেড আর ডিডি যুক্ত কল সমান কল্ড ছিল, তাহলে এই দিকটা ওই জন্য পাস্ট পারফেক্ট হয়ে গেছিল, তাই তো? সাবজেক্ট যুক্ত হ্যাড যুক্ত মূল থার্ড ফর্ম। কিন্তু ধরে নাও রিপোর্টেড স্পিচটা হ্যাড আছে, মানে অলরেডি পারফেক্ট ফর্মে আছে, তাহলে হ্যাড থাকলে রিপোর্টেড স্পিচটাতে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। হ্যাড থাকলে কোনো চেঞ্জ হবে না। আই তাহলে আই হ্যাড বিন, এখানে হ্যাড বিনটা মনে রাখবে সাবজেক্ট হ্যাড আর এটা মূল ভার্বের থার্ড ফর্ম, কিন্তু বিনটা বি, এটা আসল ভার্ব, ওয়াজটা পাস্ট টেন্স, দা থার্ড ফর্ম হচ্ছে বিন। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে অথবা দা ডে বিফোর করতে হয়। সেই কিছু অ্যাডভার্ব বা কিছু টাইম থাকলে যেগুলো চেঞ্জ হয়, প্রত্যেকটা ক্লাস দেখার আগে সেই ক্লাসের সাথে যে সমস্ত লিঙ্ক ক্লাসগুলো সেগুলো অবশ্যই লক্ষ্য করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আমি যে সমস্ত লেসনগুলো বানিয়েছি সেগুলো সিস্টেমেটিকলি বানিয়েছি। নেক্সট নাম্বার 9, হি সেড টু হার, সে তাকে বলেছিল হোয়েন ডিড ইউ কাম টু মাই প্লেস, সে তাকে বলেছিল কখন তুমি আসবে আমার জায়গায়। তাহলে এটাও প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, হোয়েন নামক ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাহলে হি ইনকোয়ার্ড অফ, আস্ট কিংবা ওয়ান্ট টু নো কিংবা ইনকোয়ার্ড অফ যখন একটা বসাচ্ছি, সেড আছে, সের পাস্ট টেন্স, তাই আমি ইনকোয়ার্ড, ইনকোয়ারের পাস্ট টেন্স ইনকোয়ার্ড বসালাম, ইনকোয়ার্ড অফ হার। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেহেতু শুরু হচ্ছে তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে, হোয়েন দিয়ে শুরু হচ্ছে হোয়েনটা বসে যাবে। আর এখানে লক্ষ্য করো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি প্রশ্নটা শুরু হয় সেখানেও কিন্তু ডামি ভার্বের ব্যবহার থাকতে পারে তো, কারণ প্রশ্ন মানেই তো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট। ডুটা তো এক ধরনের সাহায্যকারী ক্রিয়া, কিন্তু ডু এর কি আছে, ডু ডাজ ডিড, এগুলো মূল ভার্বের সাথে মিশে থাকে, এটাই মনে রাখতে হবে। তাহলে যে ডিড ইউ কাম মানে ডামি ভার্ব সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে, ডিড যুক্ত কাম সমান কেম, কামের পাস্ট টেন্স, কারণ ডু এর পাস্ট টেন্স তো ডিড, তো ইউ কেম ধরে নিতে হবে। এটা এটা কি ধরে নিতে হবে, এটা ধরে নিতে হবে যে ডিড যুক্ত কাম সমান কেম, তাহলে এটা ধরে নিতে হবে যে ইউ ডিড যুক্ত কাম সমান কেম হয়ে গেল, ইউ কেম আছে। তাহলে এরপর আমাদের নার্সিং যেটা সোজা হয়ে ইউটা কাকে বলছে, সে বলছে মেয়েটাকে, তাহলে ইউটা হচ্ছে নিশ্চয়ই মেয়েটা, মেয়েটা মানে সি, when সি। এরপর ডিড যুক্ত কাম সমান কেম আছে, মানে এই দিকটাও সের পাস্ট টেন্স সেড আর এই দিকটাও কামের পাস্ট টেন্স কেম, ডিড যুক্ত কাম সমান কেম। তাহলে দুদিকটা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটো যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা কিসে পরিণত হয়ে যায়, পাস্ট পারফেক্টে পরিণত হয়ে যায়। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সি হ্যাড। কামের পাস্ট টেন্স কি, কাম, কেম, কাম। কাম টু মাইটাকে, মাই বলছে, সে বলছে, সে বলছে মানে তার, তাহার মানে তাহার বোঝাতে ছেলেটা, হি তাহার, হিয়ার হিজ, যেমন সি এর হার হতো, হিজ প্লেস, PLSCE, হিজ প্লেস। নেক্সট আমরা লক্ষ্য করি হি সেড টু হার, সে তাকে বলেছিল হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি, তুমি আমার সম্বন্ধে কি ভাবো। তাহলে এই প্রশ্নটাও এটা প্রশ্নবোধক বাক্য, তাই এখানে সেড টুটা কিসে পরিণত হয়ে যাবে, হি আস্কড হার। প্রশ্নটা শুরু হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, হোয়াট নামক ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাই হোয়াটটা হোয়াটেই থেকে যাবে। এটা ইয়েস নো কোশ্চেন নয়, ডাব্লিউএইচ কোশ্চেন।
ডু ভার্ব দিয়ে শুরু হচ্ছে। দেখো প্রশ্নটা ডু ভার্ব কি বললাম, মূল ভার্বের সাথে মিশে থাকে। ডু যুক্ত থিঙ্ক সমান কি, ডু টু দ্য প্রেজেন্ট টেন্সে থিঙ্ক, যেমন ডিড যুক্ত থিঙ্ক সমান থট, ডাস যুক্ত থিঙ্ক সমান থিংস, ডু ইউ যুক্ত থিঙ্ক সমান থিঙ্ক। তাহলে হোয়াট ডু ইউ থিঙ্কটাকে ধরে নেবো যে ইউ, ডু যুক্ত থিঙ্ক সমান থিঙ্ক, ইউ থিঙ্ক, তাহলে আর সোজা হয়ে যাবে। ইউ থিঙ্ক, সে বলছে মেয়েটাকে, তাহলে ইউটাকে এখানে মেয়েটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে যাবে সবসময়। সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া থাকলে সাহায্যকারী ক্রিয়া, তারপর মূল ক্রিয়া, আর সাহায্যকারী ক্রিয়া থাকলে সাবজেক্ট মূল ক্রিয়া, শেষে ফুল স্টপ। এসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টের নিয়ম। হোয়াট সি, টেন্সের খেলা। এই দিকটা আছে সেড, সের পাস্ট টেন্স, আর এই দিকটা আছে ডু যুক্ত থিঙ্ক সমান থিঙ্ক, প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কিসে হয়ে যাবে, পাস্ট টেন্সে হয়ে যাবে। সি থিঙ্কের পাস্ট টেন্স থট। প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, যদি না থাকে আমাকে বলবে, আমি পিডিএফ দিয়ে দেবো। সি থট অফ, মিটাকে এখানে হি বলছে আমার সম্বন্ধে, তাহলে তার সম্বন্ধে মি, মি মানে হিম, অবজেক্টে কি হয়ে যাবে হিম। এগুলো খেয়াল রাখবে একটু, এই প্রোনাউনগুলোর ইউজগুলো। সাবজেক্টিভ ফর্মে কি হয়, অবজেক্টিভ ফর্মে কি হয়। ভয়েস চেঞ্জ তো নয়, আই থাকলে মি হয়, সি থাকলে হার হয়, ন্যারেশন চেঞ্জ। কে কাকে কথাটা বলছে, কিরকম ভাবে বলছে, সাবজেক্টিভ ব্যবহার হবে না অবজেক্টিভ ব্যবহার হবে না কিরকম ভাবে ব্যবহার হবে, ওটা একটু দেখে নেবে মিনিং অনুযায়ী। নেক্সট, সি সেড ডু ইউ লাইক টি অর কফি, সে বলেছিল তুমি কি কফি পছন্দ করো বা চা পছন্দ করো। তাহলে এই প্রশ্নটা লক্ষ্য করো, এটা একটা প্রশ্নবোধক বাক্য। তুমি কি চা পছন্দ করো, চা বা কফি কোনটা পছন্দ করো। তাহলে একটা চয়েসের একটা ব্যাপার রয়েছে, চয়েস বিটুইন দ্য টু, দুটোর মধ্যে চয়েস অর নামক এই কনজাংশনটা রয়েছে ব্যবহার, দুটোর চয়েস দিয়েছে, কোনটা পছন্দ করো, চয়েস বোঝাচ্ছে। প্রশ্নটা শুরু হচ্ছে সাহায্যকারী ক্রিয়া দিয়ে, সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হচ্ছে মানে ডু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, মানে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানেই হচ্ছে, তাহলে আমরা ন্যারেশন যেটা করি, সি সেড, তাহলে সি আস্কড করে দিই। রিপোর্টিং ভার্বটাকে এখানে সেড আছে মানে প্রশ্নবোধক বাক্যে আস্কড, সে এর পাস্ট টেন্স। এখানটাই লক্ষ্য করব, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এখানে ইফ কিংবা হোয়াইজের মধ্যে একটা বসবে। কিন্তু আমি এটা ইন্টেনশনালি দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমি একটা জায়গায় বলেছিলাম তোমাদেরকে নিয়মে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের যখন রুলস এবং রেগুলেশনস গুলো বলেছিলাম, তখন বলেছিলাম যে প্রশ্নবোধক বাক্যটা যদি সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হয় তাহলে সব জায়গায় কি ইফ কিংবা হোয়াইদার মধ্যে একটা বসবে না, কিছু কিছু জায়গায় স্পেসিফিক হোয়াইদার বসবে। কখন বসবে, এই জায়গায় বসবে যখন কোনো চয়েস বোঝাবে, এইটা না হলে ওইটা, এই যে অর দিয়ে বোঝাচ্ছে, চা না কফি, তুমি এখানে যাবে না ওখানে যাবে, এই করবে না সেই করবে, তখন সেই ক্ষেত্রে হোয়াইদার ইফ বসবে না, হোয়াইদার। এরপর আমি প্রশ্নটাকে সাধারণ বাক্যে ভেবে নেব। ডু ইউ লাইক মানে ইউ লাইক, কারণ ডামি ভার্ব সবসময় মূল ভার্বের সাথে কি হয়ে থাকে, মিশে থাকে, তাহলে ইউ লাইক ধরে নেবো, এটাকে ইউ লাইক ধরে নেবো। তাহলে ন্যারেশন যেটা সুবিধা হয়ে যাবে। সে বলছে, কাকে বলছে উল্লেখ নেই, নিশ্চয়ই আমাকে বলছে ইউটা। সি সেড, সি আস্কড whether, ইউ লাইকটা কি হয়ে যাবে, ইউটা আই হয়ে গেল। কাউকে বলছে না মানে সে নিশ্চয়ই আমাকে বলছে বা অন্য কাউকে বলছে, হতে পারে আই। এরপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সের পাস্ট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে আছে, ডু যুক্ত লাইক সমান লাইক, তাহলে এই দুটো পাস্ট থাকলে এই দুটো পাস্ট হয়ে যাবে। whether I liked মানে প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল, টি অর কফি। নেক্সট লক্ষ্য করো, কফি স্পেলিংটা সিও ডাবল এফ ডাবল ই। নেক্সট, রমা said to him if it rains, যদি বৃষ্টি হয় will you go there, তুমি কি সেখানে যাবে। তাহলে এটাও প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য মানে ask, want to know কিংবা inquired of, said আছে তাই asked হয়ে গেল, said to এর বদলে asked to হয় না বললাম। রমা বলছিল, জিজ্ঞেস করছিল তাকে, কোনটা ছেলেকে জিজ্ঞেস করছে, হিম। এরপর বলি, এটাও তো একটা প্রশ্ন, দেখো উইল দিয়ে শুরু হয়েছে,
উইল দিয়ে শুরু হয়েছে প্রশ্নটা, উইল মানে মডাল অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, মানে সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হয়েছে, সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হলে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানেই হচ্ছে, ইয়েস নো কোশ্চেন মানেই কি হবে, মানে এখানে ইফ কিংবা হোয়েদারের ব্যবহার হবে। ভালো করে লক্ষ্য করো, ইয়েস নো কোশ্চেন মানেই এখানে ইফ কিংবা হোয়েদারের ব্যবহার হবে। রমা সেড টু হিম, আস্কড হিম, তাহলে হয়ে গেছে প্রশ্নটা। হিম আছে, উইল দিয়ে শুরু হয়েছে প্রশ্নটা, সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হলে এখানে এটা ইয়েস নো কোশ্চেন, তাহলে ইফ কিংবা হোয়েদার ব্যবহার হবে। এখানে ইফ ব্যবহার করব না আমরা, কেন ব্যবহার করব না, ইন্টারনালি করব না, ইচ্ছে করে করব না, কারণ এখানে একটি ইফ ক্লজ রয়েছে, কন্ডিশনাল ক্লজ রয়েছে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, এটা কন্ডিশনাল ক্লজ। ক্লজের ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো করবে, সেখানে বুঝতে পারবে কন্ডিশনাল ক্লজ কি বা ইফ ক্লজ কি। তাহলে ইফ তো অলরেডি রয়েছে, তাহলে ইফ এখানে যদি আরেকটা ব্যবহার করি তাহলে বেমানান হবে বাক্যটা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে করব। তাই আমরা হোয়েদারের ব্যবহার করব। তাহলে দু ক্ষেত্রে হোয়েদার ব্যবহার করলাম, চয়েস বোঝালে আর যদি ইফ ক্লজ থাকে। প্রশ্নবোধক বাক্যটা যদি ইয়েস নো কোশ্চেন হয়, সেখানে যদি ইফ ক্লজের ব্যবহার থাকে, তাহলে হোয়েদার ব্যবহার করব আমরা। হি আস্কড হিম হোয়েদার সাবজেক্ট মূল ভার্ব, এদিকে পাস্ট টেন্সে আছে, সের পাস্ট টেন্স, এদিকে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। দেখো এস কিংবা ইএস যোগ থাকে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব শেষে এস বা ইএস যোগ হয়। ওয়েদার এই অংশটাকে আগে লিখবো, সরি এই অংশটা আগে লিখবো। উইল ইউ গো দেয়ার, উইল ইউ গো দেয়ারটা আগে লিখবো। ধরো ইউ উইলটা কি আছে, উইল ইউটা কি আছে ধরে নিবে তুমি। প্রশ্নবোধক বাক্যটা শুরু হচ্ছে ইয়েস নো কোশ্চেন উইল দিয়ে, তাহলে উইল ইউটাকে ধরে নেবে ইউ উইল ধরে নেবে তুমি। আগে এই অংশটাকে করতে হবে, তারপর ওই অংশটা করতে হবে। ওয়েদার ইউ উইল, ইউটা কাকে বলছে, রমা বলছে তাকে, মানে ছেলেটাকে বলছে, ছেলেটাকে। তাহলে ইউ উইল, ইউটাকে এখানে, ইউটা হচ্ছে হি, কারণ হিমকে তো কথাটা বলছে। হিমের সাবজেক্টিভ ফর্ম কি, হি। এরপর টেন্সের খেলাটা, সেড আছে পাস্ট টেন্সে আছে, উইলটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যার পাস্ট টেন্স উড বললাম, যদিও এটা ফিউচার ইনডিফিনাইট তবু তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। হি উইলের পাস্ট টেন্স কি হবে, এদিকটা প্রেজেন্ট পাস্ট আছে, এদিকটা প্রেজেন্ট আছে, তাহলে পাস্ট থাকলে এদিকটা কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। হি উড কোটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। একবার দুটো ভার্বের তো চেঞ্জ করতে পারবো না আমরা, একটা ভার্বের চেঞ্জ করলাম, আরেকটা ভার্বের কি চেঞ্জ করবো, গো দেয়ার অনেকে করে দেয়, গোকে ওয়েন্ট করে দেয়, এদিকে পাস্ট আছে, মানে দুটো ভার্বের আমি উইলের উড করছি আবার গো এর ওয়েন্ট করবো, সেটা তো হয় না। উড গো দেয়ার, এরপর এই ইফ ক্লজটা ব্যবহার করব। ইফ ইট বসালাম, এরপর টেন্সের খেলাটা, এখানে প্রেজেন্ট টেন্সে আছে তো, রেঞ্জটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা তো ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটি সেটিও তো কিসে পরিণত হবে, সেটিও হবে পাস্ট টেন্সে। তাহলে রেইন মানে বৃষ্টি হওয়া, রেইন তার পাস্ট টেন্স হচ্ছে রেইনড। ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আশা রাখছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।